ইউএস ইরান টেনশনটা সাধারণত মিডল ইস্ট কেন্দ্রিক মনে হলেও এটার প্রভাবটা আসলে অনেক দূর পর্যন্ত। এক্ষেত্রে আসলে বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের সংঘাতের যে ইনডিরেক্ট ইম্প্যাক্টটা সেটা কোথায় বেশি পড়ে বলে আপনার মনে হয়? আমাদের যেই ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি যেটা ছিল আমাদের দেশের, এই এনার্জি সিকিউরিটিটা এখন যেটা সিচুয়েশনটা হচ্ছে এটাকে ক্ষতিগ্রস্ত করবে। দ্বিতীয় হলো আমাদের যেই ভঙ্গুর ইকোনমি অলরেডি ইট ওয়াজ রিকাভারিং, এরকম একটা স্টেজে ছিল, এই এনার্জি সিকিউরিটির কারণে সেটাও বাধাগ্রস্ত হবে। ছোট এবং মাঝারি শক্তির যে দেশগুলো এক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে যে গ্লোবাল টেনশনের সময় তাদের নিউট্রাল থাকা নাকি হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট দরকার। বাংলাদেশের ক্ষেত্রে আপনি কোন অ্যাপ্রোচটাকে এখানে বেশি বাস্তবসম্মত বলে মনে করেন? তার আগে ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য বোঝা যে রিজিয়নাল পাওয়ার এবং লিডিং পাওয়ারদের কোনটা রেড লাইন আছে। আমরা ছোট দেশ হিসাবে সেই রেড লাইনটা যেন ক্রস না করি। আপনার কি মনে হয় আধুনিক কনফ্লিক্ট আসলে এখন ট্রেডিশনাল ব্যাটেল ফিল্ডের সীমাবদ্ধ নেই, এটি আসলে প্রক্সি ওয়ার, সাইবার ডাইমেনশন বা ইকোনমিক প্রেশারটাই আসলে এখন মূল চালিকা শক্তি হয়ে উঠছে? ইরানের যে যুদ্ধ হচ্ছে এটাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ট্রেডিশনাল যে ওয়ার সেটা কিন্তু রেলেভেন্স হারায় নাই, সেটা রয়ে গেছে, সেটা আছে। পাশাপাশি আপনার নন ট্রেডিশনাল কিছু ইস্যুসগুলো থাকবে। ইউএস ইরানের এই সংঘাত তো আমরা প্রায় 2 মাসের বেশি ধরে দেখতে পাচ্ছি, তো অনেকেই বলতে শোনা যায় যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। এক্ষেত্রে আপনার বিশ্লেষণটা আসলে কি? এর ইম্প্যাক্টটা কিন্তু সারা পৃথিবী, বাংলাদেশে যেমন আসছে তেমন মালিতেও যাচ্ছে, টিম্বাকতুতেও যাচ্ছে। সো এই সমস্ত এই ইম্প্যাক্টটা হচ্ছে। তবে আমি মনে করি না যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আমরা আগাবো। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ফাইনলাইনে আপনাদের জানাই স্বাগতম। ফাইনলাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। ফাইনলাইনে আজকের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। বর্তমানে তিনি ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনার আসলে একদম শুরুতে যদি ইউএস ইরান এই প্রসঙ্গে বলি যে ইউএস ইরান টেনশনটা সাধারণত মিডল ইস্ট কেন্দ্রিক মনে হলেও এটার প্রভাবটা আসলে অনেক দূর পর্যন্ত। এক্ষেত্রে আসলে বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের সংঘাতের যে ইনডিরেক্ট ইম্প্যাক্টটা সেটা কোথায় বেশি পড়ে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। একটা তো আছে ইকোনমিক, এটা আমরা সবাই বুঝতে পারছি। আরেকটা আছে এনার্জি সিকিউরিটি, সেটা আমরা অনুভব করতে পারছি নিশ্চয় ঢাকাতে। আমি এনার্জি সিকিউরিটি যদি বলি তাহলে আমাদের যেই ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরি যেটা ছিল আমাদের দেশের, এই এনার্জি সিকিউরিটিটা এখন যেটা সিচুয়েশনটা হচ্ছে এটাকে ক্ষতিগ্রস্ত করবে। দ্বিতীয় হলো আমাদের যেই ভঙ্গুর ইকোনমি অলরেডি ইট ওয়াজ রিকাভারিং, এরকম একটা স্টেজে ছিল, এই এনার্জি সিকিউরিটির কারণে সেটাও বাধাগ্রস্ত হবে। বিশেষ করে আমি মনে করি আমাদের ফুড সিকিউরিটি যেটা ছিল, যেটা আছে, এটাতেও প্রভাব পড়বে। আর যখন এই ফুড সিকিউরিটি, আপনার এনার্জি সিকিউরিটি, এইসবের উপরে ইকোনমিক সিকিউরিটি প্রভাব পড়ে, তখন সব মিলিয়ে দেখা যায় যে আমাদের সাস্টেনেন্স যেই লেভেলটা ছিল, এই সাস্টেনেন্স লেভেল অবশ্যই বাধাগ্রস্ত হবে। তো এইসবের পরও সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা এই সিকিউরিটির বাইরে, সেটা হলো বাংলাদেশের মতো ছোট দেশগুলোর জন্য এখানে কি আছে। যদি বলেন তাহলে ইন্টারন্যাশনাল অর্ডার আমি যদি বলি যে ভেঙে পড়েছে, খুব ভুল হবে বলে মনে হয় না। রুল বেসড অর্ডার, নর্ম, ইন্টারন্যাশনাল নর্ম বা লস অ্যান্ড রেগুলেশনস, এটা অনেকাংশে এটা আর মানছে না। এটার পাশাপাশি আমি যদি বলি যে গ্লোবাল গভর্নেন্স যে ইনস্টিটিউশনগুলো আছে, যেমন ইউএন বা আইসিজে, এইগুলাও খুব একটা ইফেক্টিভ সেটা মনে হচ্ছে না। সো এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি বলি পৃথিবীটা একটা মৎস্যান্যায়ের, যে মাছ, বড় মাছ যেমন ছোটো মাছকে খায়, এরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের জন্য এখানে কি আছে?
আমরা দেখতে পাচ্ছি ইরানে যেটা হলো, বড় দেশ ছোট দেশকে, ইউক্রেনে যেটা হলো, রাশিয়া ইউক্রেনকে, আমরা লেবাননে ইসরায়েলকে দেখতে পাচ্ছি, হুতির এগেনস্টে আমেরিকানদের দেখতে পেয়েছি। সো এরকম সিচুয়েশন হলে বাংলাদেশের জন্যে কি আছে, এটা একটা ভাববার বিষয়। আমি মনে করি আমরা এই দিকে আমাদের নজর দেওয়ার প্রয়োজন আছে। ছোট এবং মাঝারি শক্তির যে দেশগুলো, এক্ষেত্রে একটা বড় প্রশ্ন হচ্ছে যে গ্লোবাল টেনশনের সময় তাদের নিউট্রাল থাকা নাকি হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট দরকার। বাংলাদেশের ক্ষেত্রে আপনি কোন অ্যাপ্রোচটাকে এখানে বেশি বাস্তবসম্মত বলে মনে করেন? দেখেন, এটা একটা সিঙ্গেল ব্রাশ দিয়ে পেন্ট করা যাবে না। আমি মনে করি সিচুয়েশন ভিত্তিক বাংলাদেশের পজিশন নেওয়ার দরকার আছে। যেমন যদি একটা এক্সাম্পল দিই, 90s-এ অপারেশন মরুপ্রান্তর হয়, যেখানে বাংলাদেশ তার ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী সেখানে সৈন্য পাঠায় সৌদি আরবিয়াতে। যার ফলে যেটা হয়েছিল যে বাংলাদেশের জন্য ইউএন মিশনের দরজাটা খুলে যায়। তখন ওয়ার্ল্ড কমিউনিটি বুঝতে পারে যে বাংলাদেশ একটা দেশ যার ডিফেন্সিভ রোলে যে অন্য দেশকে সহায়তা করতে পারে এবং এই শান্তি মিশনে তারা অংশগ্রহণ করতে পারে। যার পরিপ্রেক্ষিতে 90s-এর পরের থেকে আজকে আমরা পৃথিবীতে ওয়ান অফ দ্য টপ ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে আমরা পরিগণিত হয়েছি। এটা তবে আমার মনে হয় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে যেটা আমরা কোন দিকে যাব, কোন পথে চলব, সেই হিসাবে আমি মনে করি আমার সাজেশন হবে 3টা স্ট্র্যাটেজি ফলো করা আর একটা গোল্ডেন রুল ফলো করা। আমি সেটাতে আসছি। তার আগে ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য বোঝা যে রিজিয়নাল পাওয়ার এবং লিডিং পাওয়ারদের কোনটা রেড লাইন আছে। আমরা ছোট দেশ হিসাবে সেই রেড লাইনটা যেন ক্রস না করি। এখন আমি যে 3টা স্ট্র্যাটেজি আমি সাজেশন করছিলাম বাংলাদেশের জন্য ইস্যুভিত্তিক যেগুলো হওয়া উচিত, সেটা 1 নাম্বার হলো পয়জনাস শ্রিম্প স্ট্র্যাটেজি। এইটা সিঙ্গাপুর ফলো করে, যে ফুড চেনে সাগরে শ্রিম্প সবচেয়ে নিচের দিকে, কিন্তু কিছু শ্রিম্প আছে তারা একটা মেকানিজম ডেভেলপ করেছে পয়জন তাদের শরীরে, যে যখন প্রেডিটররা তাদের খায় কিন্তু হজম করতে পারে না, উগলায় দিতে হবে তাকে। এরকম সিঙ্গাপুর এই স্ট্র্যাটেজিটা ফলো করে। ছোট দেশ কিন্তু আপনি তাকে হজম করতে পারবেন না। এটা একটা বাংলাদেশের এখান থেকে লেসন নেওয়ার বিষয় আছে। আরেকটা হলো, দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো পাইলট ফিশ স্ট্র্যাটেজি। আপনারা যদি খেয়াল করেন নেচারে, সাগরে শার্কের সাথে সাথে কিছু মাছ শার্কের গায়ে লেগে থাকে, আশেপাশে থাকে, এটাকে পাইলট ফিশ বলে। এই পাইলট ফিশ এমনভাবে থাকে যে শার্ক তাকে খেতে পারে না, বিকজ ওই ঘোরার মতো ওই জায়গাটা নাই, ওটা দেয় না। অ্যাট দ্য সেম টাইম শার্কের সাথে সাথে আছে দেখে অন্য প্রেডেটরি ফিশ যেগুলো আছে তাকে আক্রমণ করতে ভয় পায় না। তৃতীয়ত, শার্ক যখন অন্যান্য শিকার করে, এইটার চেয়ে উচ্ছিষ্ট বা ডেব্রিস যেগুলো ছাড়িয়ে পড়ে এই পাইলট ফিশগুলো সেগুলো খায়। অ্যাট দ্য সেম টাইম শার্কের বডিতে যে অ্যালগি থাকে সেটাও এরা খায়। তো এটা দেখা যাচ্ছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ ডেভেলপ করে এবং এই পাইলট ফিশগুলা প্রোটেক্টেড থাকে। সো বাংলাদেশ এরকম চিন্তা করতে পারে, এরকম স্ট্র্যাটেজি বাংলাদেশের, বিকজ আমাদের পাশে এরকম বড় রিজিয়নাল পাওয়ার আছে। থার্ড যে স্ট্র্যাটেজি বাংলাদেশের নেওয়া দরকার আমি মনে করি সেটা হলো ডেটারেন্স স্ট্র্যাটেজি। ডেটারেন্স স্ট্র্যাটেজি হলো, সেটা আমি বোঝাতে চাচ্ছি যে ঢিল মারলে পাটকেলটি খেতে হবে, সেরকম একটা প্রতিরোধ সক্ষমতা বাংলাদেশের গড়ে তোলা উচিত। আর যেটা বলছিলাম যে আমাদের একটা গোল্ডেন রুল জিওপলিটিক্সের মেনে চলা উচিত। সেই গোল্ডেন রুলটা কি? দ্যাট ethical foreign policy is nonsense, but value matters. আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনাদের যদি মনে থাকে 1988-এ বাংলাদেশে একটা বড় বন্যা হয়েছিল। সেই বন্যার সময় আমাদেরকে ইরাকি গভর্নমেন্ট একটা হেলিকপ্টার ফ্লিট দিয়ে আমাদেরকে সাহায্য করেছিল, যতদিন আমাদের এই বন্যা পরবর্তী যে সাপোর্টটা লাগে এই পুরাটা সময় ধরে।
কিন্তু 90-এর দিকে এসে আমরা কোথায় গেলাম? আমরা অপারেশন মরুপ্রান্তর ইরাকের এগেনস্টে আমরা ফোর্স ডিপ্লয় করলাম। আমাদের এথিক্যালি হওয়া উচিত ছিল যে ইরাকের পাশে দাঁড়ানো, কিন্তু আমরা সেটা দাঁড়াইনি। আমরা আমাদের ফরেন পলিসি প্র্যাগমেটিজমটা আমরা ফলো করলাম। এখানে এথিক্স ইম্পর্টেন্ট না, ন্যাশনাল ইন্টারেস্ট এবং প্র্যাগমেটিজমটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অন্যদিকে যদি আমি বলি যে যেটা বললাম ভ্যালু ম্যাটার্স কোনটা? যে ছোট একটা দেশ কুয়েত, তাকে বড় দেশ ইরাক আক্রমণ করবে, সেটা আসলে ভ্যালু ওয়াইজ এটা ইন্টারন্যাশনালি এটা ঠিক না। সুতরাং তার এগেনস্টে আমরা পজিশন নিয়েছি। যখন কোনো স্কুলে বম্বিং হয়, যখন শত শত স্টুডেন্টকে মারা হয় যুদ্ধে, আমরা ভ্যালু ওয়াইজ ইজ এগেনস্ট হিউম্যানিটি। আমরা ভ্যালু বেসড সোসাইটি হিসাবে আমাদের ওটা মানা উচিত না, আমাদের তার এগেনস্টে কথা বলার কথা। সো এই ডাইরেকশনগুলো যদি আমরা মেনে চলি, আমার মনে হয় বাংলাদেশ সঠিক দিকে আগাবে। আপনি যেহেতু ওয়ার স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে দীর্ঘদিন ধরে আসলে সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন, আপনার কি মনে হয় আধুনিক কনফ্লিক্ট আসলে এখন ট্রেডিশনাল ব্যাটেল ফিল্ডের সীমাবদ্ধ নেই? এটি আসলে প্রক্সি ওয়ার, সাইবার ডাইমেনশন বা ইকোনমিক প্রেশারটাই আসলে এখন মূল চালিকা শক্তি হয়ে উঠছে? ইটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা যদি একটু পেছনের দিকে যাই, ইন 80s আমি যখন আই ওয়াজ ডেভেলপিং মাই ক্যারিয়ার ইন দ্য মিলিটারি, তখন রিভলিউশন অফ মিলিটারি অ্যাফেয়ার এই কথাটা খুবই চালু ছিল। তার মানে তখন যেই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছিল এবং এটা আর্ম ফোর্সেসে আসছিল, ইনোভেশন যেটা আসছিল, এর জন্য ডক্ট্রিনাল কিছু চেঞ্জ হচ্ছিল। তখন আমাদের মনে হয়েছিল সেই পুরানো দিনের সেই যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলো মনে হয় আর চলবে না। এরপরে আমরা 90s-এর দিকে আমরা যেটা দেখলাম, লেট 80s অ্যান্ড 90s-এর দিকে বা লেট 90s-এর দিকে যেটা দেখলাম, যে মনে হলো তখন এয়ার পাওয়ার ইজ দ্য আনসার, এরকম মনে হলো। আপনি যদি রিকল করেন ইরাক ওয়ারের সময় এয়ারফোর্সে সেই শক অ্যান্ড সেই কনসেপ্ট, এটা থেকে মনে হয়েছিল এয়ার পাওয়ার উইল ডমিনেট দ্য ব্যাটল ফিল্ড অ্যান্ড নেক্সট মিলেনিয়াম এটা। কিন্তু ওভার টাইম আমরা দেখলাম যখন ডিসমেম্বারমেন্ট অফ ইউএসএসআর এটা হলো, ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেল, তখন একটা মনে হলো সিঙ্গেল পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে একটা রুল বেসড একটা অর্ডার কাজ করবে, এরকম একটা ধারণা হয়েছিল যে অন্য কম্পিটিটর যেহেতু নাই, কনফ্লিক্ট কমে গেছে, সুতরাং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো ফাংশন করবে। তখন মনে হয়েছিল যে এরকম কনভেনশনাল ওয়ার, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে আক্রমণ করা বা জিওগ্রাফিক্যালি ভূমি দখল করে নেওয়া, এইসব মনে হয় আর হবে না। বাট গ্র্যাজুয়ালি আমরা দেখতে পেলাম যে আসলে এটা না, যুদ্ধ আসলে হচ্ছে। তা হওয়ার কারণটা হলো যখন ইউনিপোলার থেকে আপনার মাল্টিপোলারে শিফট করা শুরু করলো, এই কনফ্লিক্ট বাড়া শুরু হয়ে গেল। সো এই ইস্যুসগুলো, অপরচুনিটি বাড়া শুরু হয়ে গেল, কোঅপারেশন বাড়া শুরু হয়ে গেল, তখন এইগুলো চলে আসলো। সো এইটার মানে আমরা ভাবলাম মনে হয় যে কনভেনশনাল শেষ, মনে হয় আনকনভেনশনাল প্রক্সি, সাইবার, এইগুলা চলবে। কিন্তু তখন এই যে ইউনিপোলার আসাতে তখনও মাল্টিপোলার ঠিক মতো আসে নাই। তখন দেখা গেল সিকিউরিটি ভোকাবুলারিতে নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুসটা সামনের সিটে চলে আসলো। তখন আমরা দেখলাম যে আসলে ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, তারপরে আপনার হিউম্যান সিকিউরিটি ইস্যুস, এগুলা সামনে চলে আসছে, ক্লাইমেট ইস্যুস দিস আর চলে আসছে। তারপরে একটা সময় মনে হলো দেয়ার উইল বি মিক্স অফ ট্রেডিশনাল অ্যান্ড নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুস, এরকম হবে। বাট অফ লেট আমরা যেটা মনে করেছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কনভেনশনাল আর হবে না, কিন্তু যখন ইউক্রেন যুদ্ধ হলো এবং এখন যখন ইরানের যে যুদ্ধ হচ্ছে, এটাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ট্রেডিশনাল যে ওয়ার
সেটা কিন্তু রেলেভেন্স হারায় নাই, সেটা রয়ে গেছে, সেটা আছে। পাশাপাশি আপনার নন ট্রেডিশনাল কিছু ইস্যুসগুলা থাকবে এটা। তবে ট্রেডিশনাল যুদ্ধের ভেতরে যেই ডাইমেনশনগুলা, যেমন 3টা ডাইমেনশন আমরা সবাই জানি, একটা ল্যান্ড, একটা সি, একটা এয়ার। এই ডাইমেনশনের পাশাপাশি আরও 3টা ডাইমেনশন সামনে চলে এসছে। একটা হলো সাইবার, যেটা একটা আমরা আলাপ করলাম, আরেকটা হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যান্ড স্পেস। এই যে 4 day ওয়ার হলো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এইখানে চায়নার সাপোর্টে আমরা দেখলাম এই 6টা ডাইমেনশনে পাকিস্তান বিশেষ করে এটাকে ইউটিলাইজ করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ট্রেডিশনাল অ্যান্ড নন ট্রেডিশনাল অ্যান্ড নাম্বার অফ ডাইমেনশনে এটা হতে পারি। তবে আমি মনে করি এখন যুদ্ধ হবে গ্রে জোনে একটা, আরেকটা হবে হাইব্রিড। গ্রে জোন বলতে আমি বোঝাতে চাচ্ছি ইনফরমেশন ওয়ারফেয়ার, ইকোনমিক ওয়ারফেয়ার, এইটা একটা চলতে থাকবে। আরেকটা হবে হাইব্রিড, যেটা বোথ মিক্সিং ট্রেডিশনাল অ্যান্ড নন ট্রেডিশনাল, এইটা চলতে থাকবে। আর অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যেটা ইরান করছে, তাদের কিছু নিশ ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করেছে। এই নিশ ক্যাপাবিলিটি দিয়ে তারা বিগার পাওয়ারকে, বিগার ফোর্সকে তারা মোকাবেলা করতে পারছে। তো সুতরাং এইরকমভাবে একটা হবে বলে আমি মনে করি। তবে বাংলাদেশের জন্য কোনটা ইম্পর্টেন্ট? বাংলাদেশের জন্য ইটস ইম্পর্টেন্ট নট কমপ্লেনিং আমার এইটা নাই, ওইটা না, এটা না। ইউ হ্যাভ টু বি বেস্ট হোয়াট ইউ হ্যাভ, এইটা। দ্বিতীয়ত হলো দ্য জায়েন্টস হ্যাভ উইকনেস, উই নিড টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য উইকনেস অ্যান্ড এক্সপ্লয়েট দ্যাট। ইউএস ইরানের এই সংঘাত তো আমরা প্রায় 2 মাসের বেশি ধরে দেখতে পাচ্ছি। তো অনেকেই বলতে শোনা যায় যে এটি 3য় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। এক্ষেত্রে আপনার বিশ্লেষণটা আসলে কি? 3য় বিশ্বযুদ্ধে যদি আমরা বলি ইফেক্টটা, তাহলে দেখতে পারবেন যে আপনি জিওগ্রাফিক্যাল লোকেশনটা শুধু যদি না দেখেন, এর ইম্প্যাক্টটা কিন্তু সারা পৃথিবী। বাংলাদেশে যেমন আসছে তেমন মালিতেও যাচ্ছে, টিম্বাকতুতেও যাচ্ছে। সো এই সমস্ত এই ইম্প্যাক্টটা হচ্ছে। বাট আপনি যদি ট্রেডিশনাল এবং কনভেনশনাল বিশ্লেষণ করেন, এটা কি 3য় বিশ্বের যুদ্ধে, যেখানে সমস্ত দেশগুলা 2 ভাগে ভাগ হয়ে একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে, অ্যান্ড ভেরি ফিউ নিউট্রাল কান্ট্রিজ আছে, যেটা আমার মনে হয় এইদিকে আমরা যাব না এই জন্যে যে সেটা হলে হিউম্যানিটি ডিস্ট্রাকশন। বিকজ অপোজিং ফোর্সের কাছে আপনার যেই আর্সেনালগুলো আছে, যে উইপেন অফ মাস ডিস্ট্রাকশন আছে, নিউক্লিয়ার উইপেন আছে, সেটা এমনই ডিভাস্টেশন যে হিউম্যানিটিকে ধ্বংস করে দেবে। তবে আমরা ইনডাইরেক্টলি যেটা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং চায়না এরা ইরানের সাথে সাহায্য করছে, পরোক্ষভাবে হোক আবার অনেকটা প্রত্যক্ষভাবে। যেমন স্পেস যদি দেখি যে ক্যাপাবিলিটিকে তাদের চায়না টার্গেট অ্যাকুইজিশনের জন্যে তাদের যেই স্পেস কনস্টেলেশন আছে, বৈধ কনস্টেলেশন, তার মাধ্যমে টার্গেটিংয়ে সহায়তা করছে। রাশিয়া হার্ডওয়্যার দিয়ে সহায়তা করছে। সো এইগুলা প্রক্সির মতো এইগুলো হবে, যেটা ইরানকে আরও কিছুদিন সাস্টেইন করার একটা ক্ষমতা দিবে। তবে আমি মনে করি না যে 3rd ওয়ার্ল্ড ওয়ারের দিকে আমরা আগাবো। আমরা যদি একটু রিজিওনাল জিওপলিটিক্স নিয়ে বলি, যে বর্তমান সময় তো আসলে সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক রিজনে যে জিওপলিটিক্যাল একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি, যেমন একদিকে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অন্যদিকে ইউনাইটেড স্টেটসের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আবার একই সঙ্গে ইন্ডিয়ার যে আঞ্চলিক প্রভাবটা বজায় রাখার প্রচেষ্টা। এই প্রতিযোগিতাকে আপনি কীভাবে দেখেন? আমি জিওপলিটিক্সের স্টুডেন্ট হিসাবে আমি জিগস অফ পাজলের মতো আমি কিছু কিছু জিনিস তুলে ধরতে চাচ্ছি। যেমন যদি আমরা বলি যে ইন্দো প্যাসিফিক কোয়াড, তারপরে আপনার অকাস বলতে অস্ট্রেলিয়া, ইউকে এবং আমেরিকার যে অ্যালায়েন্সটা, এইটা পক্ষান্তরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। সো দের ইজ এ মেজর অ্যান্ড কাউন্টার মেজর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আমরা ব্রিক্স ফর্মুলেশন,
এবং চায়না তার কন্টেনমেন্টকে ভাঙার জন্যে এবং ইস্ট অ্যান্ড সাউথ চায়না সিতে যেই পদক্ষেপগুলো নিচ্ছে তার ভেতরে টু প্রুভ দ্যাট চায়না ইজ এ বিনাইন অ্যান্ড ডেভেলপিং পার্টনার সবার। এই জন্যে চায়না যেটা গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, যেটা হলো সিকিউরিটি কোঅপারেটিভ সিকিউরিটি, ইজ নট কম্পিটিটিভ সিকিউরিটি। মাই সিকিউরিটি এগেনস্ট ইয়োর সিকিউরিটি ইজ নট দ্যাট, দ্যাটস কোঅপারেটিভ সিকিউরিটি। এই সমস্ত কনসেপ্টগুলো চায়না নিয়ে আসছে। এটা চায়না একটা প্রমাণ করার জন্যে যে চায়না ইজ এ ফ্রেন্ড ইন ডেভেলপমেন্ট। সো এই জিনিসগুলো হচ্ছে। আর এই সবগুলাকে যদি আমি আমার মতো করে বলি তাহলে এইটা একটা জিওপলিটিক্যাল চেস বোর্ড। সো এই দাবার যেই ছক সেখানে এই রিজিয়নের ইম্প্যাক্টটা কি, এই রিজিয়ন কীভাবে সেটা আনফোল্ড হচ্ছে এবং বাংলাদেশ কি করবে সেটা আমি পরে আসছি। সো মেইন গেম কিন্তু ইউএসএ ট্রাইং টু কন্টেইন চায়না। তার কারণটা হলো ইউএসএর লেক্সিকানে তারা দি বিলিভ ইন স্ট্রাকচারাল রিয়ালিজম। তারা মনে করে ম্যাক্সিমাল রিয়ালিজমে বিশ্বাস করে, যেটা কিসিঞ্জার বলতেন মোর দেন ওয়ান সুপার পাওয়ার ইজ অ্যান আনস্টেবল সিস্টেম। সো পৃথিবীটাকে তারা স্টেবিলিটিতে আনতে চায়, তার মানে একটা সুপার পাওয়ার থাকবে, যেটা বাইপোলারের পরে হয়েছিল ইউনিপোলার। সো তারা সেইটা পার্সু করার জন্যে তারা চায় না যে চীন ডেভেলপ করবে এবং তাদের কম্পিটিটর হবে। দ্যাটস নট এ স্টেবল সিস্টেম ইন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং জিওপলিটিক্যালি। সো এই জন্যে আমরা দেখতে পেলাম 2011-তে বারাক ওবামা বললেন পিভটিং এশিয়া, মানে এশিয়ার দিকে উনি নজর দেবেন। সেইভাবে আমরা দেখলাম অকাশ দেখলাম, কোয়াড দেখলাম, প্যাসিফিক ইন্দো প্যাসিফিক আইডিয়া হতে দেখলাম। অ্যান্ড নাও দেয়ার আর অ্যাবাউট 150 to 180 মিলিটারি বেসেস ইন ইস্ট অ্যান্ড সাউথ চায়না সি, ফার্স্ট আইল্যান্ড চেন, সেকেন্ড আইল্যান্ড চেন। অ্যান্ড এটার মাধ্যমে কি হচ্ছে, চায়নার যেই এনার্জি সিকিউরিটি, এটা তার সেন্টার অফ গ্র্যাভিটি। যদি ক্রাইসিস হয় তাহলে চায়না উইল ফেস হার্ডেল থ্রু মালাক্কা স্টেট তার এনার্জি সিকিউরিটির জন্যে। সো চায়না যেটা করছে এইটার থেকে বের হয়ে আসার জন্য আমি যেটা বলছিলাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অ্যান্ড আদার ইনিশিয়েটিভ, এটা তারা নিয়েছে। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি চায়না ভার্টিক্যালি এক্সটেন্ডিং টু ইন্ডিয়ান ওশান থ্রু পিভট কান্ট্রিজ লাইক মিয়ানমার, ইকোনমিক অ্যান্ড এনার্জি করিডোর, পাকিস্তান, দেন থ্রু ইরান ইন্টু ইন্ডিয়ান ওশান। সো এইভাবে আসছে। সো ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, এই জিওপলিটিক্স, এই পাওয়ার প্লের অংশ হয়ে গেছে। এখন বাংলাদেশ কী করবে? বাংলাদেশ আইসোলেটেড থাকতে পারে, থাকলে বাংলাদেশ উইল নট বি রেলেভেন্ট অ্যাজ এ জিও স্ট্র্যাটেজিক প্লেয়ার। কেন রিলেভেন্ট হবে না? আর আমাদের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা কী? মিয়ানমার অ্যান্ড বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইজ অলমোস্ট সিমিলার। কিন্তু মিয়ানমার আপনি যদি দেখেন তাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশনটাকে এক্সপ্লয়েট করে এই রোহিঙ্গা সিচুয়েশন তারা জেনোসাইড করার পরেও দুইটা রিজিয়নাল পাওয়ার যারা একে অন্যের সাথে রাইভাল, তারা কিন্তু মিয়ানমারের পক্ষ নিয়েছে। বিকজ মিয়ানমার তার জিও স্ট্র্যাটেজিক লোকেশনটাকে এক্সপ্লয়েট করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি কাউন্সিলে দুইটা পার্মানেন্ট মেম্বার রাশিয়া এবং চায়না মিয়ানমারের পক্ষ নিয়েছে। ফলে দেখা গেছে কি, এই যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এই যে জেনোসাইড, এইটাও নিন্দা প্রস্তাব সিকিউরিটি কাউন্সিল আনতে পারেনি। আর সেই জন্য আমি বলছি আমরা আমাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন বে অফ বেঙ্গলে যেটা, এটা আমরা যদি ইউজ না করি, এক্সপ্লয়েট করতে না পারি, তাহলে আসলে আমরা অ্যাডভান্টেজ যেটা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে আমরা ডিসঅ্যাডভান্টেজের মুখোমুখি হব। তবে আমি মনে করি এইটার থেকে বের হয়ে আসার উপায়টা কি বাংলাদেশের জন্যে? উই নিড টু পিক আপ মেরিটস অ্যান্ড স্মার্ট পিপল ইন ইচ সেক্টর
সবখানেই আমাদেরকে উই নিড টু ডেভেলপ সাইকো ইন্টেলেকচুয়াল ডেপথ ইন এভরি সেক্টর। যখন আমি বলছি সাইকো ইন্টেলেকচুয়াল ডেপথ, আমি বোঝাতে চাচ্ছি যে আপনার মিনিস্টার ইজ এ ভেরি স্মার্ট পিপল, স্মার্ট গাই, বাট আপনার সেক্রেটারি ইজ নট। আপনার সেক্রেটারি ইজ ভেরি স্মার্ট, বাট আপনার এডিশনাল সেক্রেটারি ইজ নট। এডিশনাল সেক্রেটারি ইজ স্মার্ট, ডেপুটি সেক্রেটারি ইজ নট। এরকম করলে হবে না। পুরা চেন দিয়ে সবাই, ইউ নিড টু পিক আপ স্মার্ট পিপল যারা ন্যাশনাল ইন্টারেস্টে এবং পেট্রিয়টিজমে উদ্বুদ্ধ, অ্যান্ড দে উইল নেগোশিয়েট ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। চায়না, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই তিনটা শক্তির সাথে বাংলাদেশের আসলে ব্যালেন্স করা একটা কঠিন ব্যাপার। তো এই ক্ষেত্রে আপনার মতে বাংলাদেশ কি ডেলিবারেট স্ট্র্যাটেজিক পার্টিসিপেন্ট হিসেবে আমরা উঠে আসছি, নাকি এখন আমরা অবজারভার পর্যায়ে আছি? এটা একটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এটা যেমন এরকম একটা জিওপলিটিক্যাল কনটেক্সটে যেখানে মাল্টিপোলারিটির দিকে ওয়ার্ল্ড যাচ্ছে, এখনও উই আর নট সার্টেন এটা স্টেবল হয়নি। এরকম আমরা দেখতে পাচ্ছি মিডল পাওয়ারগুলার ইনফ্লুয়েন্স তারা উঠে আসছে, ইরান, পাকিস্তান। সো এটা বাংলাদেশের জন্যে এখনই একটা পজিশন নেওয়া, আসলে এটাকে হ্যান্ডেল করা খুবই কঠিন। তবে আমি আমার মতো করে, আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, অ্যাজ এ স্টুডেন্ট অফ জিওপলিটিক্স অ্যান্ড স্ট্রাকচারাল রিয়েলিজম, আমি একটু আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করি। দেখেন, এখানে তিনটা দেশ, একটা বাংলাদেশ, ইন্ডিয়া আর ইউএসএ, এটা একটা, আর চায়না আর একটা। আমাদের এই তিনটা দেশ আমি যদি ট্রায়াঙ্গেলের ভেতরে নিয়ে আসি, তাদের একটা কমনালিটি আছে। কমনালিটি দে আর ডেমোক্রেসি, এইটা একটা আছে। আর চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। তো সুতরাং চায়নাকে আপনি বাইরে রাখতে পারছেন না। আবার চায়নার সাথে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএর একটা রাইভেলরি আছে, রিজিয়নাল অ্যান্ড গ্লোবাল রাইভেলরি আছে। তো সব মিলিয়ে এই চারটাকে আপনি একই লুপের ভেতরে আনতে পারছেন না। সো আমি মনে করি, আমার মতো করে যদি আমি মিলিটারিস্টিক ওয়েতে এটা বলি, এটাকে আমরা বলি ফাইটিং ইন ইন্টেরিয়ার লাইন্স। আপনি ইন্টেরিয়ার লাইনে আপনি এটাকে অ্যাড্রেস করবেন। সেটা কিভাবে? ফাইটিং টু এন্ডস এগেনস্ট দ্য সেন্টার। আপনি মাঝে থাকবেন এবং সবার সাথেই আপনি ডিল করবেন। এরকম করে আপনি একটা ব্যালেন্সিং করে ডিল করতে হবে আপনাকে। চায়নার সাথে আমাদের রিলেশনশিপটা হবে এরকম, নট লাইক মিয়ানমার। মিয়ানমার হ্যাজ টার্ন ইনটু এ ভেসেল স্টেট, আমরা ওইটাতে যেতে বলছি না। বাট পাকিস্তানের মডেলটা আমরা কনসিডার করতে পারি। পাকিস্তানের সাথে খুবই ভালো সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম দ্যাটস নট এ ভেসেল স্টেট। পাকিস্তানের সাথে ইউএসের রিলেশনশিপটা এখন দেখেন, তারা ব্যালেন্স করে চলতেছে। কিন্তু এইটা একটা ফরম্যাট। অন্য আর একটা ফরম্যাট যদি দেখি, তাহলে পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড চায়না, এইটাও একটা ট্রায়াঙ্গেল রিলেশনশিপ হতে পারে। এই ট্রায়াঙ্গেল রিলেশনশিপে আপনার সিকিউরিটি অ্যান্ড কমার্স, ফর এ সিকিউরিটি কুড বি এ মেজর ফোকাস অ্যান্ড কমার্স উড বি অ্যানাদার ফোকাস। এই দুইটা মিলে এটা চলতে পারে, এটা একটা ট্রায়াঙ্গেল হতে পারে। অন্য ট্রায়াঙ্গেল যেটা একটু আগে বললাম, যে ইন্ডিয়া, ইউএসএ অ্যান্ড বাংলাদেশ, এইটাকে একটা পলিটিক্যাল ফোকাস, বিকজ একটু আগে যেটা বললাম যে থ্রি ডেমোক্রেসি, সো পলিটিক্স অ্যান্ড জিওপলিটিক্স আমরা অ্যালাইন্ড আছি সেই দিক থেকে। অ্যাট দ্য সেম টাইম ট্রেড অ্যান্ড কমার্স। সো এরকম ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রাঙ্গেল ব্যালেন্সিং করে বাংলাদেশ চলতে পারে। তবে আপনি যেই প্রশ্নটা করেছেন, বাংলাদেশ কি মাল্টি অ্যালাইন হিসাব করে যে স্ট্র্যাটেজি চলছে, না অবজারভার হিসাবে চলছে? আমার মনে হয় বাংলাদেশ লং টার্ম কোনো স্ট্র্যাটেজি নিয়ে চলছে, এটা আমার মনে হয়নি। মনে হয়েছে যে এটা সিচুয়েশন ভিত্তিক, কেস ভিত্তিক বাংলাদেশ রিয়াকশন করছে অ্যান্ড ব্যালেন্সিং করছে।
আমি বলবো না যে বাংলাদেশ ইজ ডুইং ব্যাড। বাংলাদেশ এই ব্যালেন্সিংয়ের মাধ্যমে এ পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশ তার ফরেন পলিসিকে পার্সু করতে পারছে। তবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা যদি একটা লঙ্গার ভিশন নিয়ে আগাই, একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, তাহলে একটা লং টার্ম এই রিলেশনশিপটা, আমি যে ট্রায়াঙ্গেলগুলো বললাম, এখানে আমরা কিভাবে আমরা প্লে করব, ফাইটিং ইন ইন্টেরিয়র লাইন্স, নিজেদের সিচুয়েশনটাকে, প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্যে সেইভাবে আমাদেরকে এগোতে হবে, নট ফায়ার ফাইটিং অর ডেইলি সিচুয়েশন ভিত্তিক রিয়াকশান না করা। এটাই আমার মনে হয়। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে আমরা একসাথে বর্ডার কিলিং, স্মাগলিং এবং স্থানীয় মানুষের যে ইনফর্মাল জীবিকা মতো বাস্তবতা দেখি, যেখানে সিকিউরিটি আর মানবিক দিক একে অপরের সাথে জড়িত। তো আপনার মতে এই বর্ডার ম্যানেজমেন্ট ইস্যুটাকে কি আমরা শুধু ল এনফোর্সমেন্ট প্রবলেম হিসেবে দেখব, নাকি এটা আসলে ডিপার পলিটিক্যাল ও ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টের বিষয়? এক্ষেত্রে আসলে সাস্টেনেবল সমাধানের জন্য দুই দেশকে কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে এরকম কন্টিনিউয়াস বর্ডার কিলিং হতে থাকে, সেখানে ট্রাস্ট ডেফিসিট উঠে আসে। আপনি যদি দেখেন, এই বর্ডার কিলিং করে কি স্মাগলিং করা বন্ধ হয়েছে? বর্ডার ক্রসিং বন্ধ হয়েছে? হয়নি। আসলে এভাবে হয় না। কেন হয় না? তার কারণটা হলো, আপনি যদি দেখেন, এটা কিন্তু সমাধান না। পৃথিবীতে সবচেয়ে লংগেস্ট বর্ডার হলো আমেরিকা এবং কানাডার ভেতরে। ওখানে কোনো সিকিউরিটি ফোর্স নাই, ওখানে কোনো কিলিং হয় না। সেটা যদি না হয়ে তাদের ইকোনমি, তাদের সোসাইটি, কমিউনিটি যদি উচ্ছন্নে না যেয়ে থাকে, তাহলে আমাদের এখানে এইটা এরকম হচ্ছে কেন? এটা হওয়ার কারণটা হলো, আমরা একটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইস্যুকে আমরা সিকিউরিটাইজড করেছি, পলিটিসাইজ করেছি। কিভাবে সিকিউরিটাইজড করলাম? আমরা এটাকে ধরে নিয়েছি এই বর্ডারে যে মানুষজন যাতায়াত করছে, এটা আমাদের সিকিউরিটির জন্য খারাপ। সো আপনি যখন একটা সোশ্যাল ইস্যুকে, একটা ইকোনমিক ইস্যুকে আপনি সিকিউরিটাইজড করবেন, দ্যাট উইল ক্রিয়েট, সলভ তো করবেই না, দ্যাট উইল ক্রিয়েট ডাবল ইনসিকিউরিটি। সেটাই হচ্ছে। এইটা হয়তো পলিটিসাইজড করার কারণে ইন্ডিয়ার ডোমেস্টিক পলিটিক্সে একটা মাইলেজ দিচ্ছে হয়তো, কিন্তু আদতে এটার সমাধান হচ্ছে না। আরেকটা যদি আপনি হিস্টোরিক্যাল বিষয় দেখেন, 47-এ যখন এই দেশ ভাগ হলো, এটা কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইট, এটা কিন্তু একটা লাইনের একে দিয়েছে, ফ্যামিলি ভাগ হয়ে গেছে, দুই ভাই ভাগ হয়ে গেছে, কমিউনিটি ভাগ হয়ে গেছে, এরকম। বাট সোসাইটি, এটা তো আর ভাগ হয়ে যায়নি, ফ্যামিলি এটা তো আর ভাগ হয়ে যায়নি। সো ওইটা একটা বিষয় আছে। সো যেই ইমোশনাল যেই বিষয়টা আছে দুই পাশের মানুষের, দুই কমিউনিটির, দুই ফ্যামিলির, এইগুলাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আর আপনি এটাও অস্বীকার করতে পারেন না দ্যাট ইকোনমি ইজ লাইক, উইল বিহেভ লাইক ওয়াটার। ওটা ওর নিজের গতিতে যেদিকে যাওয়ার সেদিকে যায়। নো অ্যামাউন্ট অফ সিকিউরিটাইজেশন ক্যান স্টপ দিস। তাহলে এই দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হলো বিষয়টাকে অনুধাবন করা, যে বিষয়টা আসলে কি। এইটার একটা ইকোনমিক ইস্যু আছে, সোশ্যাল ইস্যু আছে, অ্যান্ড একটা ইমোশনাল বন্ডিং একটা ইস্যু আছে। সেই জিনিসগুলো দেখতে হবে। আমরা যদি এইটাকে এইভাবে বুঝে আমরা যদি অ্যাড্রেস করি, সিকিউরিটাইজ না করে, তাহলে দেখা যাবে এই বর্ডার ইস্যুটাকে আমরা যদি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাঙ্গেল থেকে ফর্মালাইজ একটা রিলেশনশিপের ভেতরে নিয়ে আসি, তাহলে এইটা আমার মনে হয় অ্যাড্রেস করা সম্ভব। বে অফ বেঙ্গল অঞ্চল নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে ম্যারিটাইম সিকিউরিটি এবং রিসোর্স কম্পিটিশন নিয়ে। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ভবিষ্যতের জিওপলিটিক্যাল টেনশনটা ধীরে ধীরে আসলে ল্যান্ড থেকে সি এর দিকে ধাবিত হচ্ছে? আসলে বে অফ বেঙ্গলের গুরুত্ব অপরিসীম। শুধু বে অফ বেঙ্গল না, আমরা ইন্ডিয়ান ওশানকে যদি আমরা বলি,
Indian Ocean is the hub of demographic and strategic hub of 21st century. এখানে 37টা দেশ আছে, লিটোরাল কান্ট্রি, অ্যান্ড ইটস নট অনলি ওশান, ইটস অ্যান আইডিয়া। আপনি যদি এদিকে সোমালিয়া থেকে ইন্দোনেশিয়া দেখেন, দিস ইসলামিক আইডিয়া, অ্যান্ড দেন বিজনেস অ্যান্ড ট্রেড, এটার চোখ পয়েন্টগুলো যদি দেখেন, বাবেল মানদেব, হরমুজ, মালাক্কা স্ট্রেট, সো এখানে প্রায় 50% অফ দ্য কন্টেনার ট্রাফিক এদিক থেকে যাওয়া আসা করে, প্রায় 50%-এর উপরে এনার্জি এখান দিয়ে যাওয়া আসা করে। সো এরকম একটা ইস্যু, অ্যান্ড দেন অফকোর্স ফার্টিলাইজার ইত্যাদি তো আছেই। সো এরকম একটা সিচুয়েশনে আমরা বেশির থেকে বেশি দেখতে পাবো যে ওয়ার্ল্ড নেভিজ আর লয়টারিং ইন ইন্ডিয়ান ওশান, অ্যান্ড ইন্ডিয়ান ওশান আপনি পেনিনসুলার ইন্ডিয়া দিয়ে যদি ভাগ করেন তাহলে ইন্ডিয়ান ওশান দুই ভাগে ভাগ। একটা হলো অ্যারাবিয়ান সি, এবং অ্যারাবিয়ান সির অ্যাপেক্সে কি আছে? ইরান অ্যান্ড পাকিস্তান। দেখবেন এইখানে ঝামেলা আছে, ইরান পাকিস্তান একটা ঝামেলার, ইনস্টেবিলিটি অ্যান্ড কনফ্লিক্টের ভেতর দিয়ে। আবার বে অফ বেঙ্গলের অ্যাপেক্সে কি আছে? বাংলাদেশ এবং মিয়ানমার। মিয়ানমার একটা ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছে, ইনস্টেবিলিটির ভেতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশও সেরকম, ডেমোক্রেসি স্ট্রাগলিং। রিজিয়নাল পাওয়ার এরকম জিওস্ট্র্যাটেজিক্যালি লোকেটেড ছোট দেশগুলোকে বাগে আনতে তিনটা জিনিস দিয়ে থাকে। একটা সিকিউরিটি অ্যাংজাইটি, ডেমোক্রেটিক ডেফিসিট, আর একটা ইনস্টেবিলিটি। এই তিনটা দেখেন বাংলাদেশের জন্য এটা আছে কি না। যদি থেকে থাকে, এই সবগুলো অ্যাপেক্সে বললাম, এই অ্যাপেক্সের কান্ট্রিগুলোতে দেখেন এইগুলো আছে, এ কি সব কি কাকতালীয়? আমার তো মনে হয় না। জিওপলিটিক্সের স্টুডেন্ট হিসাবে আমরা বুঝি এগুলো আসলে কাকতালীয় না। আমি এখন বে অফ বেঙ্গলের কথায় আসি। বে অফ বেঙ্গল এবং বাংলাদেশকে যদি বলি, বাংলাদেশ holds the key of the long dormant trade route between the two rising giant of 21st century, বলতে ইন্ডিয়া এবং চায়না। সিল্ক রোডের একটা লিঙ্ক কিন্তু বে অফ বেঙ্গল দিয়েছিল, বাংলাদেশের ভেতর দিয়েছিল। এবং আপনি জানেন তখনকার দিনে ইন 15, 16, 17th centuryতে ইন্ডিয়া ওয়াজ 26% of the economy. So this is coming back. India, when India is growing economically, Bangladesh will automatically grow. And China is growing. China was 36% of the world economy. It's coming back. So it is a resurgence. আমরা ফেরত আসছি সেইখানে। এরকম যখন সিচুয়েশন হয়, যখন কেউ উঠে আসে, পেয়ার কম্পিটিটর যারা আছে তারা কিন্তু এখানে ইন্টারফেয়ার করবে। সো অটোমেটিক্যালি আমি একটু আগে যেটা বলেছিলাম, চায়না তার কন্টেনমেন্ট এড়ানোর জন্য ইস্ট অ্যান্ড সাউথ চায়না সিতে তার এনার্জি করিডোর মিয়ানমারের ভেতর দিয়ে নিয়ে আসছে, কামিং টু বে অফ বেঙ্গল, অ্যান্ড দেন মিনস ইন্ডিয়ান ওশান, অ্যান্ড আমরা কোয়াড জানি, এখানে কোয়াডও আসছে। এটা একটা জিওপলিটিক্যাল কম্পিটিশন। সো বাংলাদেশ অ্যান্ড বে অফ বেঙ্গল উইল অটোমেটিক্যালি সাকড ইন্টু দ্য ভোর্টেক্স অফ জিওপলিটিক্যাল কম্পিটিশন। স্যার, আপনার দীর্ঘ সামরিক ও নীতি নির্ধারণী অভিজ্ঞতা থেকে যদি বলেন, আসলে বাংলাদেশে তো এখন নতুন সরকার গঠিত হয়েছে, আগামী 5 কিংবা 10 বছরে বাংলাদেশের যে সবচেয়ে বড় সিকিউরিটি চ্যালেঞ্জগুলো সেগুলো আসলে কী হতে পারে? ট্রেডিশনাল মিলিটারি থ্রেট নাকি নন ট্রেডিশনাল মিলিটারি থ্রেট? এক্ষেত্রে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে এবং সরকার আসলে এক্ষেত্রে কীভাবে টেকেল দিতে পারবে সেটাকে যদি একটু বিশ্লেষণ করেন। সো আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আগামী 10 বছরে whether it is a traditional security or non-traditional security, কোনটা বেশি প্রাইমেসি পাবে বাংলাদেশের জন্য, আমি এটা বলি। এবং সরকার কি করবে এটা সরকার বুঝবে, বাট আমি এইটুকু আমি এটা বলি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস বোঝার জন্যে, দ্যাট নন ট্রেডিশনাল সিকিউরিটি ডাজ নট টেক প্লেস ইন ভ্যাকিউম। সেখানে ট্রেডিশনাল সিকিউরিটির সাথে তার অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। সেটা আমি পরে একসময় কথার ফাঁকে এটা বলবো। তো আমি মনে করি যে বাংলাদেশে মোর অ্যান্ড মোর আমরা নন ট্রেডিশনাল সিকিউরিটি
আমরা ফেস করব। সেটা কিভাবে? একটা হলো ইনইকুয়ালিটি। বাংলাদেশ ইজ ইকোনমিক্যালি গ্রোয়িং, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন তাহলে দেখবেন সমাজে ইনইকুয়ালিটি কিন্তু বাড়ছে। সো দিস ইজ ক্যান বি এ সিচুয়েশন অফ কন্টেন্টমেন্ট কন্টেস্ট, এটা একটা হবে। দ্বিতীয় যেটা ওয়াটার ইস্যু উড বি এ থিং, যেটা যদিও মনে হচ্ছে যে এটা ইজ নট এ সিকিউরিটি ইস্যু, বাট দ্যাট ক্যান টার্ন ইনটু এ সিকিউরিটি ইস্যু। যখন মোর অ্যান্ড মোর ওয়াটার ইস্যুকে আপনার উইপেনাইজ করা হবে, ইট ক্যান টার্ন ইনটু এ সিকিউরিটি ইস্যু। এখন আমি আসি আরও কোর নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যু কী হতে পারে। আমাদের সাউথ ইস্টে যে 1.3 মিলিয়ন, বা এখন ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে ইট কুড বি 1.5 মিলিয়ন রেফিউজি আছে। তো এদের ভেতরে কিন্তু অ্যাবাউট 500,000 চিলড্রেন। এই বাচ্চারা দে আর গ্রোয়িং আপ উইদাউট হোপ অ্যান্ড ড্রিম অ্যান্ড প্রপার এডুকেশন, যাদের কোনো ফিউচার নাই, ডেসপারেশন থাকে, তাদেরকে আপনি এক্সপ্লয়েট করতে পারেন, যে কেউ এক্সপ্লয়েট করতে পারে। সো এইটা একটা নন ট্রেডিশনাল সিকিউরিটির একটা উপকরণ হতে পারে বাংলাদেশের জন্যে। আর আপনি যদি আমাদের ওই ট্রাই বর্ডার এরিয়াটা দেখেন, ওখানে প্রায় 26টার মতো আর্ম গ্রুপ তারা কাজ করছে। গান রানিং, আর্ম স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, সবচেয়ে বড় হলো ড্রাগ পলিফারেশন। আমি বান্দরবনে কাজ করেছি এবং রামুতে কাজ করেছি। বান্দরবনে আমি ব্রিগেড কমান্ডার ছিলাম। বান্দরবন ইজ দ্য অনলি ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ যেখানে পপি কাল্টিভেশন হয়, যেখানে সরকার আসলে কন্ট্রোল করতে পারে না। এটা বর্ডারের ওই পাশ থেকে যে আর্ম গ্রুপগুলোর কথা বললাম, তারা ফোর্সড লেবার করিয়ে তারা আমাদের গ্রামবাসী যারা আছে ইনএক্সেসিবল এরিয়াতে, তাদেরকে দিয়ে এই চাষাবাদ করায় এবং তারা পরে এই ফলনটা আবার তারাই কিনে নিয়ে যায়। সো এরকম একটা সিম্বায়োটিক রিলেশনশিপ সেখানে আছে। আপনি চিন্তা করে দেখেন, আরাকান আর্মির প্রায় 30,000 সৈন্য আছে, বা 30 থেকে 40 বলে, এরকম প্রতিটা গ্রুপেরই 10,000, 20,000, 5,000 এরকম আছে। একটা মিলিটারি মেনটেন করতে লজিস্টিক্যালি ইউ নিড লট অফ রিসোর্সেস। এই রিসোর্স কোথায় আসে? আরাকান বা মিয়ানমারে বা ওই ট্রাই বর্ডারের জাংশনে কি কোনো আপনার ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে? এগ্রিকালচারের কি এমন আছে? এরকম কোনো মাইনের এরকম আছে? কোনো কিছুই নাই। তারপরেও এইগুলা কেমনভাবে এই সাস্টেন করছে? বিকজ দ্য ড্রাগ ইস্যু, প্রোডাকশন অফ ড্রাগ অ্যান্ড পলিফারেশন অফ ড্রাগ। বাংলাদেশ হ্যাজ টার্ন ইনটু এ ট্রানজিট হাব অফ ড্রাগ। একটা দেশ বা একটা সরকার তখনই ড্রাগের বিষয়ে রিয়্যাক্ট করে যখন এটা বিয়ন্ড দেয়ার কন্ট্রোল হয়ে যায়। কেমনভাবে বিয়ন্ড কন্ট্রোল হয়ে যায়? যখন এই ড্রাগ পলিফারেশনটা নার্কো টেররিজমের রূপ নেয়। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন কলম্বিয়াতে, মেক্সিকোতে এই ড্রাগ লর্ড যারা, মাফিয়া যারা, দে কেম ইনটু পলিটিক্স অ্যান্ড দে কন্ট্রোল দ্য পলিটিক্স, দে কেম ইনটু পাওয়ার। তখন আপনি অ্যাড্রেস করার চেষ্টা করেন, দেন ইট ইজ বিয়ন্ড কন্ট্রোল। সো বাংলাদেশ এমন হতে পারে, আমরা যদি এটাকে ফোরফ্রন্টে না নিয়ে আসি, তাহলে এমন হতে পারে যে আমাদেরকে ভবিষ্যতে এইটার জন্যে খেসারত দিতে হবে। আমাদেরকে এটা এখনই অ্যাড্রেস করতে হবে। তবে অন্যান্য যে সিচুয়েশানগুলো আছে তার ভেতরে এই ড্রাগ পলিফারেশনের সাথে সাথে এর কিছু ব্যাগেজ আছে, যেটা আমি একটু আগে বলছিলাম। ব্যাগেজটা হলো ওয়েন দেয়ার ইজ এ ড্রাগ পলিফারেশন, ড্রাগ স্মাগলিং, এইটার সাথে সাথে দুইটা জিনিস অটোমেটিক চলে আসে, লাইক দ্য চিলড্রেন অফ দ্য ড্রাগ। এটা হলো একটা আর্মস স্মাগলিং, একটা হিউম্যান ট্রাফিকিং। অ্যান্ড রোহিঙ্গাস আর ready, served on the plate, on the table to be human trafficked. সো এই হিসাবে এটা আছে। অ্যান্ড গান রানিং তো হচ্ছে, কেন আপনি বললাম। সো বাংলাদেশের সামনে এই নন ট্রেডিশনাল সিকিউরিটিজ আর কামিং, অ্যান্ড বাংলাদেশ নিডস টু বি কেয়ারফুল। অ্যাট দ্য সেম টাইম আমি শুরুতেই যেটা বলেছিলাম, নন ট্রেডিশনাল সিকিউরিটি ডাজন্ট টেক প্লেস ইন ভ্যাকিউম। এটা কি হতে পারে? এই নন ট্রেডিশনাল সিকিউরিটি
issues can address traditional security issues. For example, এমন যদি হয় যে মিয়ানমার যদি বলে যে তোমার ওখানে ডিসিডেন্ট যে গ্রুপটা আছে যারা ড্রাগ নিয়ে ডিল করছে তারা আমাদের সিকিউরিটির কারণ, অ্যান্ড ইন দ্য নেম অফ pursuing this drug trafficker or armed group তারা বাংলাদেশে চলে আসে, তাহলে বর্ডার স্কার্মিশ হবে, দেন ইট টার্নস ইনটু এ ট্রেডিশনাল সিকিউরিটি দ্যাট মিয়ানমার ডিড। এটা নতুন কিছু না। ইন 1991-এ তারা আমাদের রেজুপাড়ার একটা বিওপি দখল করে নিয়েছিল। সো দেয়ার কুড বি এ ট্রেডিশনাল সিকিউরিটি ফ্রম নন ট্রেডিশনাল সিকিউরিটি ইস্যুজ অ্যাজ ওয়েল। আমরা একদম আজকের পর্বের শেষে আমরা আশা রাখবো সব চ্যালেঞ্জের মাঝেও আসলে বাংলাদেশ সামনের দিনগুলোতে অনেক সুন্দর ও স্থিতিশীলভাবে এগিয়ে যাবে। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।